মির্জানগরের মাঠ পেরিয়ে কানা নদী পার হয়ে কিছুটা পথ গেলেই ডান দিকে যে পুকুরটা পড়বে সেই পুকুরকে এই অঞ্চলের লোক এড়িয়ে চলে, কারণ ভয়ঙ্কর পুকুর সেটা, সুরুকখানা পুকুর। পুকুরের চারপাশে ঘন বাঁশবন, গভীর কালো জল, পুকুর ভর্তি মাছ, কিন্তু ধরে না কেউ। তাই পুকুরকে নিয়ে কিন্তু আজকের এই গল্প নয়। বর্ধমানের মোচখানা মথুরাপুর থেকে হরিহর যাচ্ছিল ওর বোনের বাড়ি। অনেক দিন কোনো খবরাখবর না পেয়ে মনে মনে খুব উৎকণ্ঠিত হয়েছিল। এমন সময় হঠাৎই একজনের মুখে শুনতে পেল ওর বোনের নাকি খুব অসুখ। তাই আর একটুও দেরি না করে রওনা হলো বোনের বাড়ির দিকে। কি জানি বোনটার কি হলো, গিয়ে যেন খারাপ কিছু না দেখি। হরিহর যে পথে যাচ্ছিল সেই পথেই ওই পুকুরটা আর বালিডাঙ্গার মাঠ, তাই দুটো জায়গায় ছিল খুব খারাপ। এখন এই বালিডাঙ্গার মাঠ পার হতে পারলে খুব তাড়াতাড়ি ওর বোনের বাড়ি পৌঁছানো যায়, আর অন্য পথে ঘুরে গেলে 3-4 মাইল পথ হাঁটা তো বেশিই হয়, উপরন্তু বোনের বাড়ি পৌঁছাতে রাতও হয়ে যায় খুব। তাই হরিহর মনের সঙ্গে অনেক বোঝাপড়া করে জেনে শুনেই এই বালিডাঙ্গার মাঠে নামল। ভূতের উপদ্রবের জন্য এই মাঠে চাষও হয় না বলতে গেলে, আর লোকজনও থাকে না। হরিহর মাঠে নেমে দেখল ধুধু করছে মাঠ। জয় দুর্গা বলে কোনো রকম মাঠটা পার হতে পারলে নিশ্চিত। এখন এখানে ভয় কি? আর সত্যি যদি ভয় দেখায়, তা ভূত কি জিনিস স্বচক্ষে দেখাই যাবে। হরিহর আপন মনে এগিয়ে চলেছে। তাছাড়া সত্যি বলতে কি, মনটাও ওর ভালো নেই। বহু কষ্ট করে বোনটার বিয়ে দিয়েছে, অথচ এই 1 বছরের মধ্যে ওর এমন একটা অসুখের কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেছে। তাই স্বাভাবিকের চেয়েও একটু দ্রুত পা চালিয়ে ও মাঠের ওপর দিয়ে পথ চলতে লাগলো। বেশ খানিকটা গেছে, এমন সময় হঠাৎই মনে হলো কে যেন ওর পিছন পিছন আসছে। হরিহর একবার তাকিয়ে দেখল, কই কেউ তো নেই, মনের ভুল। আবার চলা শুরু করলো। আবার ওই একই রকম মনে হলো। এমন সময় হঠাৎ ওর সামনে কে যেন একজন পথ রোধ করে দাঁড়ালো। দেখলো কাস্তে হাতে এক কৃষাণ। ওহে ও ছোকরা, বলি এই ভোর দুপুরে বালিডাঙ্গার মাঠ পার হয়ে যাচ্ছ কোথায়? আমার বোনের খুব অসুখ, তাই দেখতে যাচ্ছি। কেন, আর কোনো পথ ছিল না? সে পথে গেলে রাত্রি হয়ে যাবে, তাই এই পথে যাচ্ছি। খুব বাড়াবাড়ি অসুখ কি না? বাড়াবাড়ি না ছাই, বুকে সর্দি বসে জ্বর হয়েছিল, এখন সেরে গেছে, ভালোই আছে এখন। তুমি আর এগিয়েও না, যেমন এসেছো তেমন ফিরে যাও, হয় ঘুরে যাও নয়তো ঘরে যাও। তা কি করে হয় ভাই? যা বলছি শোনো, আর এগিয়েও না, আমাদের সভা চলছে, এখন গেলে অসুবিধা হবে। তোমার বোনের বাড়ির খবর ভালো। খবর ভালো হোক মন্দ হোক, এত পথ কষ্ট করে এসেছি যখন, ফিরে তো যাব না। আবার কালকে আসে, যা হয় হবে, আমি যাবই। আমার কথা তাহলে শুনবে না তুমি? হরিহর ওর কথার উত্তর না দিয়ে এগিয়ে চলল। কিন্তু কিছু দূর যাবার পরই হঠাৎ ওর শরীরে কিরকম যেন একটা শিহরণ খেলে গেল। ও দেখল একটা প্রাচীন বটগাছের নিচে কতকগুলো কায়াহীন ছায়া গোল হয়ে বসে আছে, আর তাদের মাঝখানে বসে আছে গলায় হাড়ের মালা পরা
আর এক ছায়া মূর্তি। এই কি তবে ভূতের রাজা? আর এরা সবাই ভূত? ভূত ছাড়া এরা আর কি বা হতে পারে? সবাই চুপচাপ। ভূতের রাজা ক্রুদ্ধ দৃষ্টিতে হরিহরের দিকে তাকিয়ে বলল, কে তুই? এমন আচমকা এসে পড়ে আমাদের সবার কাজ পণ্ড করলি কেন? হরিহর দারুণ ভয় পেয়ে বলল, আগে আমি নিরুপায় হয়ে এই পথে এসে পড়েছি। তাছাড়া আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আমি তো এ পাশ দিয়ে যাচ্ছি। আমার কোনো লোক তোকে এ পথে আসতে বারণ করেনি? করেছিল, তবে সে যে আপনার লোক তা অবশ্য আমি জানতাম না। সে আমারই লোক। ভূতের রাজা হরিহরকে আর কিছু বলল না, শুধু হাত নেড়ে দলের লোকদের ইশারা করতেই সবাই মিলিয়ে গেল। একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। হরিহর বুঝল কাজটা সে সত্যিই ভালো করেনি। হরিহরের এবার ভয় হলো, আবার ভয়কে জয়ও করল সে। জীবনে এই প্রথম ভূত দেখল। যাই হোক, সন্ধ্যের আগেই সে বোনের বাড়িতে পৌঁছালো। হরিহরের মুখে সব কথা শুনে ওর বোনের শ্বশুর ও অন্যান্য লোকেরা সবাই খুব বকাবকি করলো ওকে। সবাই বলল, কাজটা খুব ভালো করনি হরিহর। যে পথে কেউ আসে না সে পথে এই ভোর দুপুরে কেন তুমি এলে? তাও এলেই যখন, ওই কিষানের নিষেধ তুমি শুনলে না কেন? এখন যদি তুমি ওদের কোপ দৃষ্টিতে পড়ো, তোমাকে রক্ষা করবে কে? তাছাড়া আমার সত্যি সত্যি কোনো ভারী অসুখ হয়নি দাদা, সামান্য একটু জ্বর হয়েছিল। বুকে সর্দি বসে জ্বর, কয়েকটা ইঞ্জেকশন নিতেই সেরে গেছে। এদিকে অনেকদিন আসনি বলে তোমার খবর টবর না পেয়ে মনে দুঃখ হয়েছিল, খুব দারুণ অভিমান হয়েছিল। তাই আমাদের গ্রামের লোকটা যখন তোমাদের গ্রামে কাজে গিয়েছিল তখন জিজ্ঞেস করেছিল তোমাকে কিছু বলতে হবে নাকি। তাই আমি বলেছিলাম যদি কিছু জিজ্ঞেস করে দাদা তাহলে বলবে তোমার বোন মরতে বসেছে। তুমি সেই কথা শুনে ছুটে এসেছো দাদা, কিন্তু এটা তুমি কি করলে? যা হবার তা তো হয়েই গেছে, কাজেই আর ভেবেচিন্তে কোনো লাভ নেই। এখন ভালোই ভালোই ও পথ ত্যাগ করে অন্য পথে বাড়ি ফিরতে পারলেই হয়। কিন্তু বাড়ি ফেরার আগে সে রাতেই হরিহর দু একবার রক্ত বমি করে অসুস্থ হয়ে পড়ল। শুধু কি রক্ত বমি, সেই সঙ্গে প্রবল জ্বর আর ভুল বকা। পরদিন সকালেই হরিহরের ইচ্ছে মতো ওর বোনের বাড়ির লোকেরা হরিহরকে গরুর গাড়িতে শুইয়ে তার গ্রামে পাঠিয়ে দিল। বালিগঞ্জ থেকে অত শরীর খারাপ নিয়ে মথুরাপুরে ফিরে এলো বটে হরিহর, তবে কিনা কাজের কাজ কিছুই হলো না। যত দিন যেতে লাগলো ততই স্বাস্থ্যের অবনতি ঘটতে লাগলো। বহু ডাক্তার বদ্যি ওঝা পত্তর করল, কিন্তু না, কিছুতেই কিছু হলো না। হাজার রকমের তুকতাক জলপড়া ঝাড়ফুঁক সবই বৃথা হলো। অবশেষে এক সত্যিকারের গুণিনের সন্ধান পেল ওর বাড়ির লোকেরা। গুণিনকে সন্তুষ্ট করে ডেকে আনতেই সব দেখে শুনে গুণিন বললেন, আমি পারবো এই ভূত ছাড়াতে। এ বড় জাঁদরেল ভূত, খুব রেগে গিয়ে ধরে আছে ওকে। কিন্তু মুশকিল হলো, এই গুণিন আসেন, ঝাড়ফুঁক করেন, ভূতও পালায়। কিন্তু যেই গুণিন বাড়ি ফিরেন ভূতও এসে আবার ধরে। বারবার যখন এরকম হতে থাকে, রোগীর বাড়ির লোকরা তখন আবার ধরে গুণিনকে। বাঁচান মশাই, মরে গেলুম, আর তো পারি না। আপনি গেলেই রোগী সুস্থ হয়ে যায়, আর আপনি খাল পার হলেই আবার ধরে রোগীকে। এই ব্যাপার। আজই তাহলে ও ব্যাটার শেষ দিন হোক, ওর জন্য আমার কেন বদনাম হয়? ঠিক আছে, তোমরা যাও,
আজ গিয়ে আমি এমন ওষুধ দেব যে আর ওর ধারে কাছে কোনো ভূত কখনো আসতে সাহস করবে না। ও ভূত তো কোন ছাড়। তারপর গুনিন তার শেষ দাওয়াই ব্রহ্ম কবচ হাতে নিয়ে রওনা হলেন রোগীর বাড়ির দিকে। গ্রাম শুদ্ধ লোক গুনিনের ক্রামতি দেখার জন্য হাঁ করে বসেছিল। না, আজ আর আমি কোনো রকম ঝাড়ফুঁক করব না। একটা রক্ষা কবচ পরিয়ে দেব শুধু, তারপর দেখব কোনো ভূত কি করে ধরে ওকে। গুনিনকে দেখেই ভূত পালালো। গলায় কবচ পরিয়ে গুনিন বললেন, এই তোমার রক্ষা কবচ বাবা, খুব যত্নে রেখো এটা, অন্তত বছর খানেক আর তোমাকে তাহলে ভূত ধরবে না। হরিহর গুনিনকে প্রণাম করল। সত্যি সত্যি হাঁপ ছেড়ে বাঁচল সে। অর্থাৎ সেদিন গুনিন চলে যাওয়ার পরেও আর তাকে কোনো ভূতই ধরল না। এই ব্যাপারে গুনিন হিসাবে নিবারণ হালদারের ধন্য ধন্য পড়ে গেল চারিদিকে। হালদার মশাইও বিজয় গর্বে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে লাগলো চারিদিকে। পরদিন সন্ধ্যায় ফাঁকা মাঠে একা পেয়ে ভূতেরা এসে ধরল হালদার মশাইকে। হালদার, তুই মস্ত গুনিন, গুনিনের সেরা গুনিন, কিন্তু আমাদের পিছনে লেগে তুই খুব একটা ভালো করলি না। এখনো বলছি, আমাদের শিকার আমাদের হাতে তুলে দে। থাম বেটারা, আমি নিবারণ হালদার, আমার সঙ্গে লাগতে আসিস না। আর ওকে তোদের হাতে ফিরিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে এই যে দেশময় ধন্য ধন্য পড়ে গেছে আমার নামে, সব তাহলে বৃথা হয়ে যাবে। তোরা অন্য কাউকে ধর, আমি তাকে ছাড়াবো না। হরিহর আমাদের শিকার, আমরা খুব রেগে আছি ওর ওপর, কাজেই ওকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। তা আমি কি করব? হরিহরকে ভালো করেই আমার দেশ জোড়া খ্যাতি, এ সুনাম আমি হারাতে চাই না। আমাদের কথা তুই শুনলি না তাহলে? না, সম্ভব নয়। তাহলে ধরলাম তোর ছেলেকে। তোর ছেলে এখন পুকুর পাড়ে ওর বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, ধরলাম ওকে। এখনই বেশি ক্ষতি করব না, তবে ঘাটটা একটু ব্যথা করে দেব। তোর ছেলের মুখ দিয়ে এখন রক্ত উঠছে হালদার, তাড়াতাড়ি যা। তবে তুই যাওয়ার আগেই আমরা ওকে ছেড়ে দেব। এই কথা বলি ভূতেরা বেপাত্তা। নিবারণ হালদারও ছুটে গেল বাড়ির দিকে। ছেলের তখন প্রবল জ্বর, অনবরত ভুল বকছে। ও বাবা গো, এ কি বড় বড় চোখ! ও বাবা গো, আমাকে 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 কামড়াতে আসছে, আমি মরে যাব বাবা গো। ওই দেখো, আমার কাঠ সাজাচ্ছে। হালদার দেখলেন গতিক সুবিধার নয়। তার যত রকম বিদ্যে জানা ছিল প্রয়োগ করে ছেলেকে সুস্থ করবার চেষ্টা করলেন। অবশেষে অনেক চেষ্টার পর একটু সুস্থ হলো ছেলেটি। সন্ধ্যেবেলায় ভূতেরা আবার হালদার মশাইকে বলল, কি গুনিন, দেখলি তো আমাদের মহিমা, আমরা যা বলি তা করি। এখনো সময় আছে, কিন্তু তোর ছেলেকে শুধু ধরেই একটু মোচড় দিয়ে ছেড়ে দিয়েছি, এবার কিন্তু জানে মেরে দেব। ভেবে দেখ কি করবি। তোর কাছে খ্যাতি বড় না ছেলে বড়? তোর কিন্তু ওই একটি মাত্র ছেলে। হালদার চিন্তান্বিত হয়ে বাড়ি ফিরে এলেন। চিন্তার কারণ আছে বই কি, অত ছাড়া ভূতগুলো আগে যদি কিছু বলতো তখন না হয় চিন্তা করে দেখা যেত, কিন্তু এখন নিজের হাতে লোকের গলায় কবচ বেঁধে সেই কবচ খুলে আনবে কি করে? অন্য একটা নকল কবচ নিয়ে কালই ওদের বাড়ি যাব, না হলে ওরা আমার ছেলেকে মেরেই ফেলবে। পরদিন সকালে হালদার মশাই নতুন একটা কবচ নিয়ে আবার গেল মথুরাপুরে। হরিহর তখন গোয়ালে গরু বাছুর দেখাশোনা করছিল। কি ব্যাপার হালদার মশাই? ব্যাপার কিছু নয়, শুধু দেখতে এলাম আর কোনো অসুবিধা হচ্ছে কিনা। কি যে বলেন,
আপনার দেওয়া কবচ গলায় বেঁধে রেখেছি। ভূত তো ভূত, ভূতের বাবারও আর সাধ্য নেই এখানে আসে। ঠিক আছে, এখন এই কবচটা তুমি আমাকে ফেরত দাও। সে কি? ভয় নেই, ভয় নেই। এই কবজের বদলে তোমাকে এমন একটা কবজ দেব যা আরও সাংঘাতিক। এই কবচটা তো শুধু তোমাকে রক্ষা করবে, কিন্তু এই নতুন কবচ রক্ষা করবে তোমার পুরো পরিবারকে। এই কথা শুনে হরিহর সরল বিশ্বাসে কবচটা খুলে দিল হালদার মশাইকে। তারপর নকল কবচটা পরে নিল। তারপর হালদার মশাই ভগবানের নাম স্মরণ করে বেরিয়ে এলেন ওদের বাড়ি থেকে। মথুরাপুরের সীমানা যেই পেরিয়েছেন অমনি শুনতে পেলেন, আমরা খুব খুশি হয়েছি গুনিন, আর তোর ছেলে বউয়ের কোনো ভয় নেই। এখন ওরা নির্ভয়ে চলাফেরা করবে। আর এও বলে রাখছি, আমরা যদি কাউকে কখনো ধরি আর ওঝা হয়ে তুই যদি সেখানে যাস, তাহলে তোকে দেখা মাত্রই আমরা তাকে ছেড়ে দেব। হালদার মশাই নিশ্চিত হলেন, একজন রোগীকে সারাতে না পারলেও এরকম অনেক রোগীকে যদি বাঁচাতে পারেন সেটাই বা মন্দ কি। তার কর্মদক্ষতা তাতে কিছুমাত্র কমবে না, বরং উত্তরোত্তর সুনাম বৃদ্ধিই পেতে থাকবে। ওদিকে হালদার মশাই চলে আসা মাত্রই হরিহর হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ওর বাড়ির লোকেরা দেখল হরিহরের মুখটা কেমন যেন বিকৃতি হয়ে যাচ্ছে। হরিহর কথা বলতে পারছে না, দুটো চোখ ঠেলে বেরিয়ে আসছে। এক অদ্ভুত আতঙ্কে নীল হয়ে আসছে ক্রমশ। বাড়ির লোকেরা দেখতে না পেলেও হরিহর বেশ বুঝতে পারল, কালো পোড়া দুটো হাত ওর গলা টিপে ওকে মেরে ফেলতে চাইছে। হরিহরের শ্বাস বন্ধ হয়ে এলো। ও ধীরে ধীরে লুটিয়ে পড়ল মাটির বুকে। ওর বাড়ির লোকেরা গুনিনকে ডাকতে ছুটল, কিন্তু গুনিন তখন কোথায়? গুনিন তখন নাগালের বাইরে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।